কেটেছেন? ও কুণাল বাবু এখানে বসুন, বার করে দিন। বিধানসভায় বলবে কে, কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল? এই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো বিধানসভায়। দলের মুখ্য সচেতক ও ঋতব্রত তৃণমূলের সদস্য আক্রুজ্জামানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসলেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে অধিবেশন চলাকালীন মার্শাল ডেকে কুণাল ঘোষকে বের করে দেন অধ্যক্ষ। বার করে দিন তো ওকে, বার করে দিন, বার করে দিন, একদম ইমিডিয়েটলি বার করে দিন, ওকে বার করে দিন। কোনো কথা শুনবেন না। শান্ত হয়ে বসুন। ঘড়ির কাঁটায় তখন দুপুর 3:09। স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের ওপর আলোচনার সময় ঋতব্রত তৃণমূলের বিধায়ক ও মুখ্য সচেতক আক্রুজ্জামানকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানান অধ্যক্ষ রথীন্দ্র বসু। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শ্রী আক্রুজ্জামান, সময় আপনার 12 মিনিট। স্পিকারের ঘোষণা আর আক্রুজ্জামানের বলতে শুরু করার মাঝের কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায় নিজের আসন ছেড়ে শটান উঠে আক্রুজ্জামানের দিকে এগিয়ে যাচ্ছেন কুণাল ঘোষ। আক্রুজ্জামান অবশ্য তা দেখতে পাননি, কারণ কুণাল ঘোষ বসেছিলেন তার অনেকটাই পিছনে। তিনি তার মতো করে বলতে শুরু করেন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, 68 নম্বর দাবির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী আপনি আমার নামটা কেটেছেন? ও শুভেন্দু অধিকারী। ঘড়ির কাঁটায় তখনও দুপুর 3:09। সেকেন্ডে সেকেন্ডে বদলাচ্ছিল বিধানসভার ভিতরের ছবি। বক্তব্য চলাকালীনই ঋতব্রতপন্থী তৃণমূলের বিধায়ক আক্রুজ্জামানের সামনে গিয়ে শটান দাঁড়িয়ে পড়েন কুণাল ঘোষ। একেবারে হাত তুলে তাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করতে শুরু করেন। বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী আপনি আমার নামটা কেটেছেন? ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা, প্রত্যেক বার্ষিক ডিবেটের 2026-27 অর্থবর্ষে। আক্রুজ্জামানের পাশে বসেছিলেন ফিরহাদ হাকিম। কুণাল ঘোষকে হঠাৎ এভাবে উঠে এসে বলতে দেখে মোবাইল ফোন থেকে মুখ তুলে খানিকটা হকচকিয়ে যান তিনি। বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী আপনি আমার নামটা কেটেছেন? ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা, প্রত্যেক বার্ষিক ডিবেটের। কুণাল ঘোষ সামনে এসে দাঁড়ালেও তার দিকে একবারের জন্য মুখ তুলে পর্যন্ত তাকাননি আক্রুজ্জামান। নিজের বক্তব্য পড়তে থাকেন তিনি, কিন্তু কুণাল ঘোষ ছিলেন নাছোড়। বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী আপনি আমার নামটা কেটেছেন? ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা, প্রত্যেক বার্ষিক ডিবেটের। এরপরই অধিবেশন কক্ষ জুড়ে শুরু হয় হই হট্টগোল। বাধ্য হয়ে বক্তব্য থামিয়ে দেন আক্রুজ্জামান। উঠে দাঁড়িয়ে পড়েন আক্রুজ্জামানের ডান দিকে বসে থাকা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উঠে দাঁড়িয়ে পড়েন বিজেপি বিধায়করাও। দুপুর 3:10 কুণাল ঘোষকে শান্ত করার চেষ্টা করেন অন্যান্য বিধায়ক। হস্তক্ষেপ করতে বাধ্য হন খোদ স্পিকার। আপনি বসুন। কিন্তু কোনোভাবেই শান্ত করা যায়নি কুণাল ঘোষকে। এরপর পরিস্থিতি সামাল দিতে আসন ছেড়ে নেমে আসেন খোদ পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। ফের কুণাল ঘোষকে শান্ত করার চেষ্টা করেন স্পিকার। এই কুণাল বাবু এখানে বসুন, কুণাল বাবু এখানে বসুন। অধিবেশন কক্ষে তখন সবাই স্তম্ভিত। শঙ্কর ঘোষ, ধ্রুব সাহা, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি বিধায়করা পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন।
ফের একবার কুণাল ঘোষকে সতর্ক করে দেন স্পিকার। কুণাল বাবু, আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। কিন্তু কারো কোনো কথাই কার্যত কানে তোলেননি কুণাল ঘোষ। সবাই যখন দাঁড়িয়ে, তখন ওই ভিড়ের মধ্যে কুণাল ঘোষের থেকে সামান্য দূরে নিজের আসনেই বসে থাকতে দেখা যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। কুণাল ঘোষকে বারবার সতর্ক করেন স্পিকার। কুণাল বাবু, আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দেবো কিন্তু। এরপর কুণাল ঘোষ কিছু একটা বোঝানোর চেষ্টা করেন। আপনাকে কি বলছি, আপনি যদি শুনেও নেই কুণাল বাবু। দুপুর 3:11 মুখ্যমন্ত্রী তখন স্পিকারকে বলেন কুণাল ঘোষকে সাসপেন্ড করে দেওয়ার জন্য। আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। দুপুর 3:11 ধৈর্য হারান বিধানসভার অধ্যক্ষ। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন ওকে, বার করে দিন। দুপুর 3:12 এরপরই কুণাল ঘোষকে বিধানসভা কক্ষের বাইরে নিয়ে যেতে শুরু করেন মার্শালরা। দরজার দিকে ঠেলে নিয়ে যাওয়া হয় কুণাল ঘোষকে, কিন্তু তখনও অনড় ছিলেন কুণাল ঘোষ। বারবার বসে পড়ার চেষ্টা করেন। মার্শালদের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁর। এরপর কুণাল ঘোষকে অধিবেশন কক্ষের বাইরে বের করে দেন মার্শালরা। শান্ত হয়ে বসুন। ধন্যবাদ। অর্থাৎ গোটা বিষয়টি ঘটে যায় 5 মিনিটের মধ্যে। এরপরই বিধানসভায় দাঁড়িয়ে কুণাল ঘোষের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। প্রতিবাদ অনেক রকম হয়, এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। বিজেপি চাইছে সরকারও তারা চালাবে, বিরোধীটাও তারা চালাবে, পোষা বিরোধী। জানামায় বললেন কুণালদা, আপনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ না, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আছে, আমি আপনার নামটা দিতে পারবো না। এটা কোনো কথা? বিধানসভায় আমি একটা ইলেক্টেড। বিজেপির কয়েকজনকে দেখলাম যেন বি টিমকে আগলে রাখতে পুরো মরিয়া, দরদ উঠলে উঠছে। প্রতিবাদ করতে গেলে চান্ডোলা করে বার করে দেবে। তাতে ওদের এক সিনিয়র বিধায়ক বললেন, আপনি এদিকে চলে আসুন, আমাদের সঙ্গে চলে আসুন, আপনার বলতে কোনো সমস্যা হবে না। প্রত্যেককেই মানুষ দেখছে এবং আগেও দেখেছে কে কি কি শব্দ কার বিরুদ্ধে ব্যবহার করেছিলেন, কি করেছিলেন, মানুষের জানা। এরা ওই সমুদ্রকে জীবিত দিতে এরকম অবস্থা আর কি। কে ঋত কে মৃত এটা নিয়ে ওদের মধ্যে লড়াই চলবে, আমাদের চোখ পড়ার নেই। আমরা চাই একটা দায়িত্বশীল সংগঠিত বিরোধী শক্তি থাকুক বিধানসভার মধ্যে। একদিনের জন্য অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় কুণাল ঘোষকে। বিধানসভা থেকে সাসপেন্ড কুণাল ঘোষ। লোকসভা থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিধানসভা থেকে সংসদ, কলকাতা থেকে দিল্লি, রাজনীতিতে উথাল পাথাল। এরই মধ্যে 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদের পর বুধবার রাগে, ক্ষোভে, অভিমানে কার্যত ফেটে পড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে।
কোনো রক্তের সম্পর্কের লোকের জন্য মমতা দিদি বাংলার নেত্রী হননি, এবং সেই লড়াইয়ের দীর্ঘকালের সাথী আমি। মঙ্গলবার শহীদ স্মরণের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীনই পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শ্রীরামপুরের তৃণমূল সাংসদ দীর্ঘক্ষণ বক্তৃতা দিয়েছেন। এই অভিযোগে বিরক্তি প্রকাশ করেন তিনি। মঞ্চেই দুজনের বাদানুবাদ হয়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়, তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে এরপর বুধবার দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার পাশাপাশি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেও কড়া বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক করে তার তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। বাংলার মানুষ মমতার দিকেই তাকিয়ে আছে। মমতা দিদির জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি, কিন্তু দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কি। দিদি যদি বাস্তব না বোঝে, তাহলে দিদি যে দল তৈরি করেছে, দিদি নিজের হাতে সেই দল শেষ করবে। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদি বিরক্তের কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো। শুধু অভিষেক নিয়ে থাকুক দিদি। তাহলে আমার জীবন যৌবন, আমার প্রফেশন, আমার সংসার সবই তো মমতা দিদির জন্য স্যাক্রিফাইস করেছি। 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদ নিয়েও নিজের অবস্থানে অনড় রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেউ তো কানের মধ্যে গুঁজেছে 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে, আর দিদি এমনি এমনি করে ঘড়ি দেখালেই হবে। 1 ঘন্টা ধরে বলছে, 1 ঘন্টা ধরে বলছে, মেনে নেবো আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। দিদি যদি মনে করে যে কোনো সময় বিরক্ত দেখাতে পারি পাবলিকলি সবাইকে এগেনস্টে, তাও হবে না। আর দিদি যদি মনে করে অভিষেক আর ডেরেক যা বলবে তাই চলবে, তাতেও হবে না। নেত্রীর সুসময়ের সময় আমি দূরে, নেত্রীর দুঃখের সময় আমি কাছে। যেই নেত্রী দেখলো অত ভিড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিরক্ত প্রকাশ আরম্ভ করলো। সেই একই থিওরি দিদির আরম্ভ হয়ে গেল। নেত্রীর সুখের সময় ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, এই সব, সুদীপ বন্দ্যোপাধ্যায় সব রয়েছে। নেত্রীর খারাপ সময় তো আমি একা রয়েছি। আরজি করের সময় দলের মধ্যে কোন নেতা মমতা দিকে চিফ মিনিস্টার থেকে সরাতে চেয়েছিল? এটা সত্য, এটা বাস্তব। সে বাস্তবকে যদি না মানতে হয়, সেদিনকে আমি আর কুণাল দিদির পাশে ছিলাম, আর কেউ ছিল না। যে সরাতে চেয়েছিল সে কি এখন আছে? আপনাদের সঙ্গেই আছে। যাদের চিফ মিনিস্টার হওয়ার শখ ছিল তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশের ক্ষেত্রে একদা সতীর্থ থেকে বিরোধী অনেককেই পাশে পেয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিদি শেষে একা থাকবে, কল্যাণ বাবুও থাকবে না, অভিষেক বাবুও থাকবে না। কল্যাণ বাবুর মতো একজন আইনজীবী বুঝতে পারলেন না? কখন বুঝলেন? যখন আধা গলা ধাক্কা খেলেন, যখন স্টেজের মধ্যে অপমানিত হলেন, তখন বুঝতে পারছেন। এখনো ছাড়ছেন না, কারণ আরো গলা ধাক্কা খাওয়া বাকি আছে, তারপর উনি ছাড়বেন। কল্যাণ আমার ঘনিষ্ঠ বন্ধু, মমতা ব্যানার্জি আমার দীর্ঘদিনের নেত্রী। তবে রাজনীতিতে একটা ন্যূনতম সৌজন্যতা থাকা ভালো। তো আমি যদি নিজেই প্রপার বিহেভ না করি, তাহলে পরে লোকেরা কি শিখবে? এবং কল্যাণ তৃণমূল কংগ্রেসের জন্যে খুব ক্রুশিয়াল টাইমে ফাইট করেছে। যখন একটা সিবিআই লড়ার জন্য দিল্লির কোনো উকিল ছিল না, সেই সময় কল্যাণ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দিনের সৈনিক। কল্যাণদার বক্তব্যের উপর আমি বাড়তি কোনো কথা বলবো না। একটা সাদা কাগজ দিন, সাদা কাগজ কেউ দিন, আমি সই করে দিচ্ছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। আমি দলের সৈনিক, আমি দল ছেড়ে যাব না। 2, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর একটা কথা বলেছেন, ওই 60 জন আর 20 জনের মধ্যে আমাকে ধরবেন না, অর্থাৎ বেঈমানদের মধ্যে আমাকে ধরবেন না। 2022 সালের জানুয়ারি মাসে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের বাইরে এবং ভেতরে প্রকাশ্যে এবং দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন, তখন রাজ্যের এক দোর্দণ্ড প্রতাপ মন্ত্রী আমায় বলেছিলেন যে আমাদের মধ্যে কল্যাণদা হচ্ছে একমাত্র বাঘের বাচ্চা, কারণ আমরা প্রত্যেকে যেটা মনে করি কল্যাণদা মুখ ফুটে সেটা প্রকাশ্যে বলে দেওয়ার সাহস রাখে। এহেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ বলছেন, প্রকাশ্যেই বলছেন, মমতাদিকে বুঝতে হবে কার জন্য দল আজ এই জায়গায় এলো।
দিদির যেমন ভাইপোর সঙ্গে রক্তের সম্পর্ক, তেমন আমরাও 40 বছর ধরে দিদির জন্যই কাজ করছি। আজ অভিষেকের জন্য তৃণমূল কংগ্রেস এত বড় ধাক্কা খাচ্ছে, অভিষেকের ঔদ্ধত্যের জন্য পার্টি ধ্বংস হচ্ছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এত বড় অভিযোগের প্রেক্ষিতে কুণাল ঘোষ বলছেন, কোট আনকোট, আমি কল্যাণদার মন্তব্যে কোনো কন্ট্রাডিকশন দেব না। কল্যাণদা পুরনো দিনের সাথী, সৈনিক, দীর্ঘদিনের সাংসদ নেতা। দেখুন, এমনিতেই নীরবতা হচ্ছে সম্মতির লক্ষণ, আর এ তো একেবারে সমর্থনের সুর যেন শুনতে পাচ্ছি। মনে রাখতে হবে, কুণাল ঘোষ কিন্তু এখনো আজও দলের মুখপাত্র। 3 বন্দ্যোপাধ্যায়ের মধ্যেকার বিষয়ে আমি চতুর্থ বন্দ্যোপাধ্যায়, এখানে কার্যত শ্যাম রাখি না কুল রাখি অবস্থা হতে পারতো, কিন্তু সত্যি কথা দলের কথা যেহেতু বলতে এসেছি, আমি একটাই কথা বলতে পারি, কল্যাণদা আমাদের প্রফেশনে অত্যন্ত সিনিয়র একজন অ্যাডভোকেট এবং দলের অত্যন্ত পুরনো বহুদিনকার, মানে তার দেখানো পথেই বহু মানুষ তৃণমূল কংগ্রেসে তারা রাজনীতি করেছেন। আমি এটা আশা করতে পারি যে আজকে যে মান অভিমান আবেগের কারণে কিছু কথাবার্তা কল্যাণদা বলেছেন, আশা করতে পারি আগামী দিনে এই জিনিসটা থাকবে না, এটা মিটমাটটা হয়ে যাবে। কিন্তু এটা অনেকবার মান অভিমান নয়, বলছেন এই নির্বাচনী ভরাডুবির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী, তার জন্য চোর শুনছি, মানে এটা এরম নয় যে মান অভিমান খুব হালকা কথা হয়ে গেল। এটাও তো ঘটনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন সোনারপুরে গিয়ে বিজেপির আক্রমণের মুখে পড়তে হয়েছিল, পরদিন কল্যাণদাই কিন্তু এবং যখন সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠোনে পৌঁছে গেল, তখন ফ্লাইট সোজা এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ওখানে এসে তিনি রোখার চেষ্টা করেছেন। সেই কারণেই আমি আপনাকে বলছি যে আমার ধারণা কল্যাণদা আজকে আবেগের কারণে যাই রাগের কথা বলে থাকুন না কেন, এই মুহূর্তে যদি পুনরায় কোনো রকম অভিষেক বন্দ্যোপাধ্যায় হন, মমতা বন্দ্যোপাধ্যায় হন বা দলের ওপর কোনো আক্রমণ নেমে আসে, তিনি আবার তার ভূমিকা দিয়ে অবতীর্ণ হবেন, সেখানে তার কোনো রকম আজকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য মামলা আজকেও অ্যাপিয়ার করেছেন। আমরা বলছি না, মানে সশরীরে গিয়ে লড়ে নেওয়ার যে ব্যাপারটা, আমার ধারণা এক্ষুনিও যদি কোনো ঘটনা ঘটে, কল্যাণদা সর্বাগ্রে গিয়ে সামনে থেকে কিন্তু তাদের নেতৃত্ব দেবেন। দ্বিতীয় কথা বলি, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলছেন বা বাকিরা যা বলছেন, আজকে ব্যাপারটা দাঁড়িয়ে গেছে যে সব ব্যাটাকে ছেড়ে বেড়ে ব্যাটাকে ধর। মানে যেহেতু ফলাফল খারাপ হয়েছে, যদিও সেই ফলাফল খারাপের নিয়ে আমার একটা আলাদা বক্তব্য আছে, আপনি জানেন, কিন্তু তা সত্ত্বেও এই যে সবাই মিলে একজন ব্যক্তিকে যে চেপে ধরছে, এটা কি খুব ঠিক হচ্ছে? মানে আমি একটু ভেবে দেখতে অনুরোধ করব যে সবার সব ঠিক, একমাত্র একটা ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দাও, এবং চাপিয়ে দেওয়া মাত্র আমরা সব একদম মানে আমাদের আর কোনো দায় রইল না। কোথাও গিয়ে কি মনে হয় এটা একটা অন্যায় করা হচ্ছে? আমি যদি ধরে নিই যে হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে সব দায়িত্ব নিয়ে কাজ করেছিলেন, 21 সালেও তিনি করেছিলেন। আপনি খেয়াল থাকবে 2019 সালে যখন লোকসভায় রেজাল্ট খারাপ হয়, 21 সালের মাঝের যে 2 বছর 1.5 বছর সময়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে আইপ্যাককে আনা, প্রশান্ত কিশোরকে আনা, বাকি কাজকর্ম অনেকাংশেই তিনি দায়িত্ব নিয়ে করেছিলেন। এবং এই ফলাফলের পর যখন বিজেপি প্রায় নিশ্চিত যে তারা 200 আসন পাচ্ছে, তারপর কিন্তু এই সিনিয়র নেতারাই তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। আজকে যেহেতু, তাহলে কি বলছে, এখন যারা সমালোচনা করছেন তারা অকৃতজ্ঞ? আমি তাদের সমালোচনাটাকে ছোটও করছি না, আমি তাদেরকে অকৃতজ্ঞ বলছি না। এখন তো আয়দারের প্রশ্নে চলে গেছে। আমি সেই জায়গাটাই বলছি, আমার একটাই পয়েন্ট, আমাদের রাখুন নয় অভিষেককে রাখুন। এই যে সবাই মিলে একজনকে আক্রমণ করাটা, এটা কোথাও গিয়ে আমার মতে অন্যায় হচ্ছে। যদি দায় স্বীকার করতে হয় প্রত্যেকের করা উচিত। আমি অত্যন্ত ক্ষুদ্র ব্যক্তি, আমি দায় স্বীকার করতে হলে আমাকেও করতে হবে। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে যে ওনাকে বাঁচতে হবে, নেত্রীকে বাঁচতে হবে, যে রক্তের সম্পর্ককে রাখবেন নাকি এতদিনের অনুগত কর্মীদের রাখবেন, সেটা নিজের ক্ষেত্রে বলেছেন। কিন্তু আপনার কি মনে হয় সার্বিক ক্ষেত্রে এই ফাইনাল কল নেওয়ার সময় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়? একদম কল্যাণদার সঙ্গে আমি একমত। মমতাজি যতদিন না অভিষেককে সরাবে, ততদিন 1 ইঞ্চি জায়গা তৃণমূলের থাকবে না বা মমতার দিক থাকবে না বাংলায় মানুষের কাছে। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, আপনি বলছেন এই সমস্ত কিছুর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। আমি বলছি, আপনারা যখন তৃণমূলের হয়ে কাজ করছেন, তাহলে কোথায় কোথায় অসুবিধে হয়েছিল বা মনে হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটা চালাচ্ছেন তাতে বিপর্যয় অনিবার্য, এ হতেই হবে, যার ফলে হারের পর আপনি সরাসরি দায়ী করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই হার হয়েছে? কোথায় কোথায় আপনাদের কাজের ক্ষেত্রে অসুবিধা হয়েছে? এত দিন ধরে তো নেত্রীর সঙ্গে কাজ করেছেন। আমি আপনাকে আগেও বলেছি, 85 সাল থেকে নেত্রীর সঙ্গে আছি এবং কোথায় যায়নি তার সঙ্গে, কোন ঘটনার সঙ্গে যুক্ত ছিলাম না। যতবার মমতাজি আঘাত পেয়েছে, একমাত্র লালু আলম যখন মেরেছিল সেই দিন ছিলাম না, বাকি প্রত্যেকটা দিন দেখলাম। কিন্তু মমতাজির সঙ্গে থেকে আমরা শক্তি পেতাম বল। আর এই অভিষেকের জন্ম হয়েছে কবে? যখন ক্ষমতা এলো তৃণমূল, তখন তিনি আস্তে আস্তে হাত পাকাতে লাগলেন। আমার তো লজ্জা লাগে, বাচ্চা বাচ্চা ছেলেদের পাঠিয়ে দিত, মেয়েদের পাঠিয়ে
তারা আমাদেরকে ডিকটেট করতো, এইভাবে চলতে হবে, এইভাবে করো। হিন্দিতে বলতো, আপ নেই कीजिएगा एबीका ऑफिस में रिपोर्ट चला जाएगा, आप ठहरने नहीं सकेगा। এটা কোনো কথা? বাড়িতে গেলে সব খুলে দিতে হতো, বেড খুলতে হতো, চশমা খুলে দিতে হতো, ঘড়ি খুলে রেখে দিতে হতো। তারপর অভিষেকের অফিসে ঢুকতাম, অভিষেকের সঙ্গে দেখা হতো না। ওই জীবনে একবার গেছিলাম, তারপরে আর যাইনি। ওই সুমিতের কাছে যেতে হতো, লিখে লিখে দিতে হতো, তারপরে কি কাজ হচ্ছে। এই তো ছিল আমাদের কাজ। আর আমরা আগে মমতাদির বাড়িতে ঢুকতাম, আগে আমাদের প্রদত্তার বাড়িতে ঢুকতাম, বরকতের বাড়িতে ঢুকতাম, প্রিয়দের বাড়িতে ঢুকতাম, আরো বড় বড় নেতা। দিল্লিতে গেছি, অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, চলে গেছি। আমরা ইন্দিরাজির কাছে যেতে পেরেছি, মনমোহন সিং এর কাছে যেতে পেরেছি, অনেক বড় বড় নেতাদের কাছে দিচ্ছি। আর এখানে গন্ডি পাওয়া খুব মুশকিল। একটা হচ্ছে ক্যাবাক স্ট্রিট, ওখান থেকে কিছু বাচ্চা ছেলে আছে, তারা ফোন করে করে ট্রেড করতো আমাদেরকে। আমার মতো এরকম অসংখ্য লিডাররা প্রতি মুহূর্তে ধাক্কা খেয়েছে। যারা কাজ করছে এই ৭৪ জন এমএলএ কে বাদ করে দিল, তাদেরকে সিট দিল না। কি রেজাল্ট হলো? যাদেরকে দিল উনি পয়সার বিনিময় দিয়েছে। আইপ্যাকের কোথায় প্রতীক জৈন? প্রতীক জৈন তো ১ সপ্তাহ আগে ভেঙে গেছে। মালদায় যারা ছিল সবাই ভেঙে গেছে, গোয়ার আনলো। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। আপনি বলছেন যে আপনারা তল্লাশি ছাড়া ঢুকতে পারতেন না ক্যামাক স্ট্রিটে, আর সেখানে এখন তল্লাশি করতে সিআইডি ঢুকছে। আপনি বলছেন ২০১১-র পরে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সুখের পায়রা। কিন্তু একটা বক্তব্য আপনি হারের পরেও বলেছেন যে ধৃতরাষ্ট্রের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখা হয়েছিল। এইটা কেন বলছেন? হ্যাঁ, আমরা মমতাদিকে বলেছি অনেকবার, দিদি এই ঘটনা ঘটছে, দিদি এই হয়েছে। দিদিকে মেসেজও করতাম আমি, কিন্তু দিদি কোনো উত্তর দিতেন না। হ্যাঁ ঠিক আছে, ভালো করে কাজ করো, আমরা আছি, চিন্তা কেন করছো, এই ধরনের। আর ওর দাপট দেখতেই আছি আমরা। ওর তো চুলের কথা, ওর যে মানে অফিসে যে কর্মচারীগুলো, আমার বাড়ির লোকরা এইভাবে ব্যবহার করে না ওর সঙ্গে, যেভাবে করতে হবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কটাক্ষ। মঙ্গলবার ২১শে জুলাই মঞ্চে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে সভাস্থল ছাড়ার পর বুধের কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেন ক্ষোভের আগ্নেয়গিরি। সরাসরি নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কেও। ডিম খায়, লাঠি খায়, ঘরে বসে থাকলে তো হবে না। মঙ্গলবার ক্যাথিড্রাল রোডে কালীঘাট তৃণমূলের শহীদ দিবসের সভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাঝেই মঞ্চে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মী সমর্থকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে চিৎকার শুরু করলে মাঝপথেই বক্তব্য থামিয়ে দেন শ্রীরামপুরের সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন মঞ্চের এক কোণা থেকে অপর কোণায় পৌঁছে যাচ্ছেন। আপনারা চুপ করলে তারপর আমি বক্তব্য রাখবো না। মানুষের দিকে তাকিয়ে হাত নাড়ছেন, কখনো হাঁটু গেড়ে বসে উপস্থিত কর্মী সমর্থকদের প্রণাম করছেন। আর পোডিয়ামে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে তখন অপেক্ষা করছেন বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কার্যত বিরক্তিও প্রকাশ করেন। আপনারা চুপ করলে তারপর আমি বক্তব্য রাখবো না, তাহলে চুপ করে বসুন। এই ঘটনা যে তিনি ভালোভাবে নেননি তা এই দিন পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী ও বর্ষিয়ান সাংসদ। 12:45 টাকা আমাকে বক্তৃতা দেওয়া করালো। এবার আমি শুরু করার পরই কিছুক্ষণ পর অভিষেক এলো। তো অভিষেক আসার পর সারা মঞ্চ ঘুরে বেড়ালো, হাততালি কুড়ালো। তো আমাকে তো 5-7 মিনিট তো আটকে থাকতে হয়েছে, 5-7 মিনিট এখানে যাচ্ছে। একটা বক্তৃতা দেওয়ার সময় ওভাবে ঘুরতেও নেই, সেটাও একটা নর্মাল কাটছি। বক্তৃতা শেষ হয়ে গেলে ঘুরুক না। একটা যেমন কেউ বক্তৃতা দিচ্ছে, তার মধ্যে বক্তব্যের মধ্যে ডিস্টারবেন্স যেন না হয়। আমার পপুলারিটি কতটা সেটা দেখানোর জন্য তার তো সেই জায়গাটা তখন নয়, একটু পরে দেখাতে পারতো। 7 মিনিট আমি থেমে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ উগড়ে দেওয়া অবশ্য এই প্রথম নয়। ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে। আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, 2022-এ যখন আমি বলেছিলাম তখন তো এরাই আমার বিরোধিতা করেছে। তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছ। তোমাদের মধ্যে কেউ সুমিত যদি 2বার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আইপ্যাক যে তোমাদের সঙ্গে কথা বলে তোমরা বলে যে জীবন ধন্য হয়ে গেছে। আজকে তোমরা সব বেনিফিট নিয়েছো,
আইপ্যাকের বেনিফিট নিয়েছো, ক্যামাক্সিটের বেনিফিট নিয়েছো, নিজেদের নেতা বলে প্রতিষ্ঠিত করেছো, অভিষেকের লোক বলে চাপ সৃষ্টি করেছো। হারের জন্য তো ওই তো সবচেয়ে বেশি রেসপন্সিবল। লোকে কি বলছে? আমার মতো শর্ট রাজনীতিবিদ কজন আছে আমি বলছি তোমাকে, ক্লেম করছি আমি, কিন্তু আমাকেও তো চোর শুনতে হচ্ছে ওর জন্য। 2022-এই তো আমি বলেছিলাম যে একে হবে না, এর দ্বারা দল থাকবে না। His misbehavior has destroyed everything. Everything he says thinks that he is a king. Even in the bad days. When in the bad days I am standing for the party, standing behind Mamata Banerjee. Now Didi decides what should be done. Mamata Di has to decide first. Mamata Di has to first decide that yes, she cannot move the party without Abhishek, then I will not be there. এই প্রেক্ষাপটেই ঘুরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমি মমতাকে চিরজীবন নেত্রী বলে সম্বোধন করেছি। আমার কোথাও মনে হয়েছিল দল পরিচালনা সেই ক্ষমতা এবং দলের প্রতি নজর দেওয়া, এর থেকে তিনি সম্পূর্ণভাবে সরে যাচ্ছিলেন। আইপ্যাকের নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে দল চলে যাচ্ছে এবং আইপ্যাকের মাথার ওপর ছিল অভিষেক ব্যানার্জি। পরবর্তীকালে এটা ক্রমশ প্রকাশ্য হয়ে ওঠে, তাই সব মিলিয়ে একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে দলে। এখন সকলেই এটা উপলব্ধি করতে পারছে। কল্যাণের যদি এই উপলব্ধি এসে থাকে তাহলে সেটা ভালো। ভোটে ভরাডুবির পর আন্দোলন কোথায়, রাস্তায় কোথায়, এই প্রশ্ন তুলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। ডিম খায়, লাঠি খায়, ঝুল যাই খায়, গালাগাল খায়, এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। রাজ্যে আর দিল্লিতে একে একে নেতা নেত্রীরা যখন ডুবন্ত জাহাজ থেকে ঝাঁপ দেওয়া শুরু করলেন, বিধানসভা, লোকসভা, রাজ্যসভায় তৃণমূল ক্রমশ সংখ্যার বিচারে সংখ্যালঘু হলো, তখন বলতাম একে একে নিভিছে দেউটি। তারপরও যে হাতে গোনা কয়েকজন কালীঘাটের আদি তৃণমূলের হয়ে ব্যাট করে যাচ্ছিলেন, তাদের বলেছিলাম শিবরাত্রির সলতে। কিন্তু আজ তো দেখছি সেই শিবরাত্রির সলতেও কার্যত নিভু নিভু। আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন আঙুল তুলে চ্যালেঞ্জ করলেন, দিদি যদি অভিষেককে নিয়ে চলতে থাকে তাহলে আমার পক্ষে দিদির পাশে থাকা সম্ভব নয়। রক্তের সম্পর্কের ভাইপো নাকি অনুগত কর্মী, যে কোনো একজনকে বাঁচতে হবে দিদিকে। কে বলছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচতে হবে, দুই বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজনকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসছি এই জন্য যে এখনো পর্যন্ত পিসি মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোকেই বাঁচছেন, এটা প্রায় স্পষ্ট। কিন্তু আমি এই অনুষ্ঠানের শুরুতে বলবো, পার্টির মধ্যে হাতে গোনা যে কজন এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন, তাদের মধ্যে নিঃসন্দেহে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম সবার ওপরে থাকবে। 2022 সালের 13ই জানুয়ারি এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে আমি নেতা বলে মানি না। দেখুন কি বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমি কাউকে নেতা বলে মানি না। সাংগঠনিক জায়গায় যে যাকে যাকে ইচ্ছে বসাতে পারে, আমার নেত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ত্রিপুরা আর গোয়াতে সরকার তৈরি করে দেখাক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর নেতা মানব। একেবারে স্পষ্ট ভাষায় দেখুন। তো এসছেন রাজনীতিতে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় মুখ্যমন্ত্রী হওয়ার পর। ত্রিপুরা আর গোয়া মেনে এনে দাও, জিতিয়ে দাও, মুখ্যমন্ত্রী করে দাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বলে মেনে নেব। আর নাম না করে যে কতবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার কয়েকশো সাক্ষ্য রাখা আছে এবিপি আনন্দের আর্কাইভে। এবার দেখাবো 2023 সালের 11ই ডিসেম্বর কি বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে নিঃসন্দেহে ম্যাচুরিটি দরকার আছে। তুমি যদি বলো যে না চলবে না, তাহলে ম্যাচিওর লোক থাকবে না, থাকবে না। আমাদের এটাও মনে রাখতে হবে যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন পিসি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকসভার দলনেতার চেয়ারে বসিয়ে দিয়েছিলেন, সেই দিনই এবিপি আনন্দে একটা বিস্ফোরক ফোন ইন দিয়ে তৃণমূলের লোকসভার চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আক্ষরিক অর্থেই মমতা বন্দ্যোপাধ্যায় শেষ ডিফেন্স দিচ্ছিলেন একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে কুণাল ঘোষ।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে সরাসরি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হয় তার রক্তের সম্পর্কে থাকতে হবে, আর না হলে বছরকে বছর যারা রক্ত মানে ঘাম দিয়ে দলটাকে তৈরি করেছে তাদের রক্ত জল করে যারা রক্ত জল দলকে দিয়ে রক্ত ঘাম করে একই সাথে মানে আপনি লক্ষ্য করে যদি দেখেন আরেকজন ডিফেন্ডারকে কুণাল ঘোষ, যখন কুণাল ঘোষকে আজকে প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে, পরিষ্কার কুণাল ঘোষ বলেন যে কল্যাণ দা সিনিয়র লিডার, তার কোনো কথায় আমি বিরোধিতা করব না, অর্থাৎ সম্মতি তিনি জানালেন। এবং এই দুই ডিফেন্স চলছিল এবং আমিও স্টুডিওতে আপনাদের বলছিলাম যে শেষ দুজন ব্যক্তি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গটা আগড়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আজকে কুণাল ঘোষ কিন্তু বা কল্যাণ তো সরাসরি যেভাবে বললেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু শেষ দুর্গটাও পতন ঘটে গেল। আমি আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ ধৃতরাষ্ট্রের মতন বছরকে বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্রয় দিয়েছেন এবং অন্যায় প্রশ্রয় দিনের পর দিয়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ছবিটা দেখতে হতো না যে শুভেন্দু অধিকারী বিজেপির সভাপতি, মানে বিজেপির চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী প্রথম ব্যক্তি ছিলেন তৃণমূল কংগ্রেসের যিনি যে কায়দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় দলে এনেছিলেন এবং শুভেন্দু অধিকারীকে সাইফার করেছিলেন, তার বিরুদ্ধে উনি প্রতিবাদ করেছিলেন। দলের মধ্যে প্রতিবাদ করাতে দিনের পর দিন অভিষেকের উত্থান ঘটেছে আর শুভেন্দু অধিকারীকে সাইডলাইন করা হয়েছে বা মার্জিনে নিয়ে যাওয়া হয়েছে। আজকে কিন্তু শুভেন্দু অধিকারী মধুর প্রতিশোধ নিয়েছেন। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন প্রায় হুবহু আপনার বাক্যটাই বলছেন, আপনার নিজের কি মনে হচ্ছে? না, এটা সত্যি কথা সবাই বলবে, আমি কোনো মিথ্যা কথা বলিনি, একদম সত্যি কথা। আমিও পদে পদে আমি মমতাদির সঙ্গে 85 থেকে রাজনীতি করছি। কলকাতাতে পড়াশোনা করে তখন আমি মমতাদি আন্দোলন করতো আর আমরা চলতাম, দৌড়াতাম মমতাদি। আস্তে আস্তে যুব কংগ্রেসের পর তৃণমূল কংগ্রেস গঠন হয়েছে, এই ধারা মেনে চলেছি। কিন্তু অভিষেকের মতো উদ্ধতা এরকম আমি দেখিনি। আমি ইন্দিরা গান্ধীকে দেখেছি খুব কাছ থেকে, রাজীব গান্ধীকে দেখেছি খুব কাছ থেকে, সঞ্জয় গান্ধীকে খুব কাছ থেকে দেখেছি। এদের মধ্যে আন্তরিকতা ছিল, এদের ভালোবাসা ছিল। এইরকম অভিষেক ব্যানার্জির মতো তাদের আচরণ না। আমি একটা কথা বলছি সুমন দা, ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী মারা গেছে, আর মেনকা গান্ধী তখন বাড়িতে প্রতিদিন অত্যাচার করত। একদিন সব লিডারদের ডাকলেন, এই কথাটা বরকত আমাদের বলেছিল, বলে এইরকম করছে, তোমরা বলো কি করবো। ওরা বলেছিল এই মুহূর্তে মেনকা গান্ধীকে দল থেকে, ঘর থেকে বের করে দাও, আর তাকে দল থেকে বের করে দাও। ইন্দিরা গান্ধী শুনেছিল তাদের কথা, মেনকা গান্ধীকে দল থেকে বের করে দিয়েছিল। তিনি দলটাকে বাঁচিয়েছিলেন, ঘরটাকে বাঁচিয়েছিলেন, আর মমতাদি তাকে প্রশ্রয় দিয়ে ঘরটাকে ধাপে 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 দিল্লি থেকে মালদা সবটি ভেঙে চুরমার। কিন্তু এইখানে যেহেতু আপনি অনুষঙ্গটা আনলেন, আমি বলছি অনেকে এই তুলনাও করছেন যে যেহেতু একেবারে ধরুন এমার্জেন্সি, তার পরবর্তী সময় ইন্দিরা গান্ধীর 77 সালে বিপুল হার, আমি বলছি এর পেছনেও তখন আজকে যদি সংবাদপত্র উল্টে দেখি তখন দেখি যে বহু ক্ষেত্রে সরাসরি ইন্দিরা গান্ধীর পতনের জন্য, এমনকি এমার্জেন্সির সিদ্ধান্তের জন্য একেবারে সঞ্জয় গান্ধীকে দায়ী করা হয়েছিল এবং বলা হয়েছিল সঞ্জয় গান্ধীর জন্য ইন্দিরা গান্ধী হেরে গেছে। আমি বলছি এখন যখন আপনারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল হেরে গেছে, তখন কোথাও সিমিলারিটি লাগছে না, একরকম লাগছে না? না না, সঞ্জয় গান্ধীর সঙ্গে অভিষেকের তুলনা করেন না। সঞ্জয় গান্ধী পরবর্তীকালে ইন্দিরা গান্ধীকে ক্ষমতায় আনার জন্য তিনি দারুণভাবে পরিশ্রম করেছিলেন। সে আসাম থেকে নিয়ে একদম সাউথ বেঙ্গল পর্যন্ত সঞ্জয় গান্ধী গার্ড করছে। উনি তো বাড়ি থেকে বেরোচ্ছেন না, ভয়ে লুকিয়ে থাকছেন, নিজের বাড়ি ছেড়ে মমতাদির বাড়িতে ঢুকে গেছে। সে আবার দলকে কি করে উজ্জীবিত করবে? ঘরে বাইরে নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনো কালীঘাট তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো কখনো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান
পশ্চিমবঙ্গে থাকবে না। আমার দায়িত্ব। 21শে জুলাই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার প্রসঙ্গ টেনে তাকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা 21শে জুলাইয়ের কর্মসূচি আটকাতে চেয়েছিল, ভারতীয় জনতা পার্টির সরকার 21শে জুলাই হলো, বিজেপি সরকার 21শে জুলাই আটকাতে পারলেন, শুভেন্দু অধিকারী 21শে জুলাই আটকাতে পারলেন, অমিত শাহ 21শে জুলাই আটকাতে পারলেন, কলকাতা পুলিশ 21শে জুলাই আটকাতে পারলেন। ভোটে লড়ুন, কোথায় থাকবেন দেখবেন। ফলতার মতো দূরবীন লাগবে খুঁজতে, দূরবীন লাগবে। কালকে অনেক বড় বড় কথা বলেছেন, আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ওই ছোড়াকে প্রতিষ্ঠিত চোর। ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি, মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। ভোটে লড়ুন, কোথায় থাকবেন দেখবেন। অভিষেক ব্যানার্জি এই হাউসের সদস্য নন, অথচ তাকে আক্রমণ করে বা তাকে লক্ষ্য করে যেভাবে মুখ্যমন্ত্রী ভাষণ দিয়েছেন, তো স্পিকারের তো উচিত একদিন জবাবি ভাষণ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় আমন্ত্রণ জানানো। এটা কোন রীতি? একদা সতীর্থরা যখন বিদ্রোহী হয়ে লাগাতার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তাকে বাঘের সঙ্গে তুলনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই প্রসঙ্গে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল? ফলতাতে একবার দেখেছেন, যতদিন যাবে দেখবেন। আর যত চুরি ডাকাতি করেছেন হিসাব তো নয়, বের করব, গর্ত খুঁড়ে বের করব। মঙ্গলে 21শে জুলাই ঋতব্রত শিবিরের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন ফিরহাদ হাকিম। শেষ কথা বলবে না যারা লিফটে করে উঠে রাজনীতি করছে, তারা শেষ কথা বলবে না। প্যারাসুট থেকে এসে যারা রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না। এই দিন শহীদ দিবসের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। কালকে তো শহীদ দিবস হয়নি। কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। চৌঠা মেয়ের পরে ডায়মন্ড হারবার গেছ, জোকা পেরিয়েছ, যাও না ডায়মন্ড হারবার। পান্নালাল হালদার নিয়ে যান চ্যাম্পিয়ন এমপি কে, যান নিয়ে
হয়েছিল ফলতায় টেস্ট কেস। আরে আপনি এমপি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট, কোন ভোটে জিততে পারবেন না, কোন ভোটে। ওই লম্ফ জম্প। 21শে জুলাই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কেও রেয়াত করেনি মুখ্যমন্ত্রী। সিম্বল কাটবেন, টাকা কাটবেন, সম্মান কাটবেন। শুনুন, এই তৃণমূল কংগ্রেস কর্মীদের টাকা দিয়ে, ওই টাকা তৃণমূল কংগ্রেসের রক্তের বিনিময়ে এই টাকা আটকাতে পারলে আটকান, রুখতে পারলে রুখে দেখান। আর আমি যদি থাকি, আমার টিম যদি থাকে, জেনে রাখবে আমরা আপনাদের ধরাশায়ী করে ছাড়বো। আর চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। খেলা হবে ব্যাট বলের খেলা। এবার ব্যাট আর বল, ব্যাট বলের খেলা হবে। বিড়লা তারামণ্ডলে বলছেন বেঁচে আছি, দেখে নেব। আরে বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন, বেঁচে থাকতে থাকতে আপনি যে প্রতিষ্ঠিত চোর এটা প্রমাণ করব। বেঁচে থাকতে থাকতেই দেখে যাবেন সব। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দেব? কিছু মামলা সিবিআই, দরকার হলে সিবিআই কাছে লিখব যে আবার আমাদের দিয়ে দিন। আজকে ঘোষণা করে গেলাম, যত ভবানী ভবনে কমপ্লেন গুলো এফআরটি করেছেন, সব এফআরটিকে নতুন করে রিইনভেস্টিগেট করতে হবে। মিত্র ইনস্টিটিউশনের 4টে বুথেই হেরেছেন আমার কাছে। পাশের বাড়ির লোক ভোট দেয় না, বাড়িতে কাজ করার লোকরাও চোখ মারে। ফুটানি ইন্টারন্যাশনাল লিডার, নিজের ওয়ার্ড জিততে পারে না। ভগবানের এমন মার। মিত্র ইনস্টিটিউশনে 4টে বুথে হারা। যত মুখ বন্ধ রাখবেন ততই আপনার মঙ্গল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।